সরকারের দৃষ্টিভঙ্গিটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যখন তেলের দাম আপনি শুল্ক প্রত্যাহার করে নিলেন, বাণিজ্য উপদেষ্টা বললেন মানুষের কোনো সমস্যা হবে না। গ্যাসের দাম যখন 33% বাড়ানো, দাম বাড়লে মানুষের কোনো সমস্যা হবে না, তিনি বললেন মানুষের কোনো সমস্যা হবে না। যখন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল, একই কথা আমরা শুনলাম, মানুষের কোনো সমস্যা হবে না। আমি অপেক্ষায় আছি, কিছুদিন পর হয়তো বলবো যে এখানে তো মানুষই নেই, সমস্যাটা কিভাবে হবে। সরকার যদি ঈদের সময়, রোজার সময় যে ইনিশিয়েটিভগুলো নিয়েছিল, খেয়াল রাখতে হবে যে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করছে দীর্ঘ দিন যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তাদের একটা অংশ বাজারে আছে, অনেকগুলো জায়গা তাদের হাতে আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি জাস্ট একটা উদাহরণ দেই আপনাকে। আমাদের সিরাজগঞ্জে প্রতি বছর পাবদা মাছ নামে একটা মাছ আছে। সিরাজগঞ্জে বছরের সেখানের জেলেরা 8 মেট্রিক টন পাবদা মাছ উৎপাদন করে। পাবদা মাছ কিন্তু বাজারে খুব একটা জনপ্রিয় না। এই মাছটা তারা রপ্তানি করে ভারত এবং নেপালে। গত 5ই আগস্টের পর থেকে এই পাবদা মাছ রপ্তানিটা বন্ধ হয়ে আছে কতগুলো সরকারি সিদ্ধান্তের কারণে। এই অনুষ্ঠানটি যদি সরকারি লোকজন দেখেন, আমি অনুরোধ করব তারা কতগুলো ইনিশিয়েটিভ নেবেন। এই যে জেলে যারা, তাদের জীবনের পরিবর্তনটাকে আমি সংস্কার মনে করি। আপনি এখানে সংস্কার বলতে উপরিকাঠামোর কতগুলো এজেন্ডা নিয়ে আসছেন, যে এজেন্ডাগুলোর সাথে একেবারে নিচু স্তরের মানুষের, তার মানে আপনি কি মনে করছেন শরীফ ভাই যে সংস্কার গ্রাম পর্যন্ত পৌঁছাচ্ছে না, শুধু ঢাকা বা বড় বড় শহরগুলোতে আলাপটা শুধু বড় বড় শহরগুলোতে? শিক্ষিত জি, আমেরিকার পাসপোর্টধারী কিছু মানুষ, তারা এমন কতগুলো এজেন্ডা নিয়ে এসেছে যে এজেন্ডাগুলোর সাথে ওই প্রান্তিক মানুষের সংযোগটা খুবই কম। এই যে জেলের কথা বললাম, এই জেলের জীবনে যে কতগুলো উদ্যোগ আপনার থাকা দরকার। ঢাকা শহরে বাস ভাড়া হচ্ছে 2 টাকা 40 পয়সা পার কিলোমিটার। শাহজাহান খান এবং সেই সময়ের আওয়ামী লীগের পরিবহন মালিক নেতারা তারা সিদ্ধান্ত নিলেন বাসে পা দেওয়া মাত্র আপনাকে 10 টাকা দিতে হবে, আপনি 1 কিলোমিটার যান বা না যান। আচ্ছা, সরকার যদি সিদ্ধান্তটা নিত যে যেহেতু 2 টাকা 40 পয়সা আমি এই ভাড়াটা কার্যকর করব, সরকার চাইলে কি এটি পারতো না? অবশ্যই পারত। এই জিনিসটাকে আপনার কেন সংস্কার মনে হয় না? আমি পল্লী বিদ্যুতের একটা মিটার কেনার পর প্রতি মাসে আমাকে যে ভাড়াটা আবার দিতে হচ্ছে, আমি কিনে নিয়ে আসলাম একটা মিটার, তারপরে প্রতি মাসে আমাকে ভাড়া দিতে হবে কেন? এই যে সিদ্ধান্তটা, এই যে নির্যাতন থেকে এই কৃষককে যদি আপনি বা এই পল্লী বিদ্যুতের মিটার গ্রাহককে আপনি যদি এই যন্ত্রণার থেকে মুক্তি দিতেন, এটাকে আপনার কাছে কেন সংস্কার মনে হয় না? দৃষ্টিভঙ্গির কারণে। আমরা মনে করি আমাদের সোসাইটিতে অনেকগুলো সেকশনের মানুষ আছে। আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তাদের যে ইস্যুগুলো আছে, অথচ এই পরিবর্তনের ক্ষেত্রে এই যে সাধারণ মানুষের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে আমরা এখনো রিকগনাইজ করছি না। যে রিক্সাওয়ালা ওই যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে স্যালুট দিয়েছিল, আপনার চিন্তার মধ্যে সেই রিক্সাওয়ালা নেই। আপনি এখানে যে ইস্যুগুলো নিয়ে এসেছেন, সরকারের চিন্তায় আছে কারা? সরকারের চিন্তা আছে বড় লোক, সরকারের চিন্তা আছে বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের যে এজেন্ডাগুলো আলোচনায় আসে। আমি আপনাকে উদাহরণ হিসাবে বললাম যে ঢাকা শহরে 1 কিলোমিটার বাস ভাড়া 2 টাকা 40 পয়সা, কিন্তু আমাকে মিনিমাম 10 টাকা দিতে হয়। এই সিদ্ধান্তটা সরকার শুধুমাত্র বাস মালিকদেরকে ডেকে এনে আধা ঘন্টার যদি একটা মিটিং করে এবং নির্দেশ দেয়, আমি তো মনে করি যে এখানে বড় বড় রাজনৈতিক দল তারা কোণঠাসা হয়ে পড়েছে, বাস মালিকরা সরকারের নির্দেশ মানবে না, এই বিশ্বাসটুকু আমার নেই। আপনি কেন করছেন না? আপনার ফিলোসফিটা হচ্ছে বড় বড় জায়গাকে আপনাকে প্রমোট করতে হবে, ধনীদেরকে আপনার প্রমোট করতে হবে, প্রান্তিক লেভেলের যারা আছেন তাদের ধার কাছে যাওয়ার দরকার নেই। সরকারি দল এবং বিরোধী দল, কিন্তু গণ অভ্যুত্থানে তো অংশগ্রহণ ছিল ছাত্র, শ্রমিক, জনতার। বড় লোকরা ছিল কই? রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল, এই বড় লোকরা কোথায় ছিল? ছিল না। বরং যে ব্যবসায়ীরা 5ই আগস্টের আগে শেখ হাসিনার উপস্থিতিতে যে মিটিংগুলো করেছে, সরকারকে সহযোগিতা করতে হবে, তাদের অনেককেই তো দেখি যে সরকারের খুব কাছের লোক, তাদের মিডিয়াগুলোতে দেখি সরকারের কথা বলে। আপনি এই জায়গাটায় বিভিন্ন সময় গণ অভ্যুত্থানে অথবা পরিবর্তনে
যারা জীবন উৎসর্গ করে তাদের ইতিহাসে তাদের জায়গা হয় না। এখন পর্যন্ত আপনি দেখছেন সরকারের এই সিদ্ধান্তগুলোর কারণে আমাদের বিভিন্ন জায়গায় সমস্যাগুলো আমরা ফেস করছি। সরকার যদি ঈদের সময়ে কতগুলো ইনিশিয়েটিভ নিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারে, সরকার এখন কেন পারে? আমরা যেটা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিষয়গুলোতে সরকার যতটা সেন্সিটিভ। আমি শেষ করে দেব একটা জায়গায়। আপনার মনে আছে ডিসি নিয়োগ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল দুর্নীতি নিয়ে, এবং দুর্নীতির প্রেক্ষিতে সরকার একটা তদন্ত কমিটি করেছিল। আইন উপদেষ্টাকে কনভেনার করে এখনকার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এবং নাহিদ ইসলাম অক্টোবর মাসের 10 তারিখে, এবং বলা হয়েছিল 10 দিনের মধ্যে অর্থাৎ 20 অক্টোবর এই ডিসি নিয়োগের আর্থিক অনিয়মের তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা হবে। আপনাকে বলে রাখি এখন পর্যন্ত সরকার সেই রিপোর্ট প্রকাশ করেনি। এনসিপির একজন নেতা এই অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে তাকে তার দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু সরকার কেন ব্যবস্থা নিতে পারলো না? সিদ্ধান্তটা তো সরকারি সিদ্ধান্ত, রাজনৈতিক দল সমালোচনা করবে, নিয়মটা তো তাই। কিন্তু সরকার কেন এই ধরনের ক্ষমতা নেওয়ার পরপর প্রথম যে দুর্নীতির অভিযোগ উঠলো সেগুলোকে ধামাচাপা দিল কেন?